দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাঁদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। দীর্ঘদিন বর্তমান লেখক বা লেখিকাদের গল্প পাঠ করার পর এই প্রথমবার আমরা বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। স্যার আর্থার কোনান ডয়েল, জন্ম 1859 খ্রিস্টাব্দের 22 মে ইউনাইটেড কিংডমের এডিনবার্গে। তার মৃত্যু হয় 7 জুলাই 1930 খ্রিস্টাব্দে। তাঁর লেখা বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস। গোয়েন্দা গল্পের জন্য তিনি পাঠকদের মনে বিশেষভাবে জায়গা করে নেন। তাঁর লেখা বিখ্যাত কয়েকটি গল্প হল হাউন্ড অফ দ্য বাস্কারভিলস, আ স্টাডি ইন স্কারলেট, দ্য সাইন অফ 4, দ্য ভ্যালি অফ ফেয়ার ইত্যাদি। আজ আপনাদের জন্য তাঁরই লেখা গল্প দ্য সিল্ড রুম। গল্পটি বঙ্গানুবাদ করেছেন প্রদীপ্ত মণ্ডল। প্রদীপ্ত মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। গল্প পাঠে চয়ন, অন্যান্য চরিত্রে দীপম এবং চয়ন, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প দ্য সিল্ড রুম। পেশায় আমি উকিল হলেও অ্যাথলেটিক্স আমার বরাবরের নেশা। কিন্তু নিজ কর্মে অগ্রগতির উচ্চাকাঙ্ক্ষা যে ব্যক্তির রয়েছে, তাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 4 দেওয়ালে ঘেরা অফিস নামের কুঠুরির মধ্যেই বদ্ধ থাকতে হয়। তাই সারাদিনের শারীরিক কসরত করার যেটুকু সময় ভাগ্যে জোটে তা হলো ওই বিকেলের পর। তাই এটাকে আমার নিত্যদিনের একটা অভ্যাসই বলা যেতে পারে যে প্রায় প্রতিদিনই আমি দীর্ঘ সন্ধ্যাকালীন ভ্রমণে বেরিয়ে হ্যামস্টেড বা হাইগেটের উঁচু অঞ্চলগুলির দিকে গিয়ে পড়ি। তখন কোমল প্রকৃতির সান্নিধ্যে ফুসফুস ভরে মুক্ত বাতাস সেবন করে শরীর ও মন একেবারে তাজা হয়ে ওঠে। এরকমই এক নিরুদ্দেশ শান্ত ভ্রমণে বেরিয়ে আমার প্রথম আলাপ হয় ফেলিক্স স্ট্যানিফোরের সাথে। আর সেখান থেকেই সূত্রপাত ঘটে আমার জীবনের সবচেয়ে রহস্যময় অ্যাডভেঞ্চারে। 1894 সালের এপ্রিল কি মে মাসের শুরুর দিকে হবে। একদিন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লন্ডন শহরের একেবারে উত্তর প্রান্তে। আমি সেই সব সুন্দর অ্যাভিনিউগুলোর একটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যেগুলো চিরকালই এই বিরাট শহরটা থেকে দূরে দূরেই রয়েছে। আমি তখন বেশ কিছু মাইল পেছনে ফেলে এসেছি, তাই এবার ধীরে ধীরে চারিদিক দেখতে দেখতে ফিরতি পথ ধরার পালা। এমন সময় আমার পেরিয়ে আসা একটা বাড়ি হঠাৎ আমার দৃষ্টি আকর্ষণ করল। নিজ সীমানায় দাঁড়িয়ে একটা বেশ বড় ধরনের বাড়ি। সামনের রাস্তার দিকে বেশ কিছু জায়গা ফাঁকা। বাড়িটাকে দেখে বেশ আধুনিক ধাঁচে গড়া বলেই মনে হয়, কিন্তু আশেপাশের বাড়িগুলোর তুলনায় যেন বেশ অনেকটাই পুরনো। প্রতিবেশী বাড়িগুলো সবই একটা সমান্তরাল রেখায় দাঁড়িয়ে আছে। কেবল এই বাড়িটার সামনে এসে সামনের ওই ফাঁকা জায়গাটার জন্য সমান্তরাল রেখাটা যেন ভেঙে গিয়েছে। সম্ভবত এটা কোনো ধনী ব্যবসাদারের বাগান বাড়ি ছিল। যখন তৈরি হয়েছিল তখন সব থেকে কাছের রাস্তাটাও বোধ করি মাইলখানেক দূরে ছিল। কিন্তু এখন লাল ইটের তৈরি বিরাট লন্ডন যেন অক্টোপাসের পায়ের মতো এই অঞ্চলটাকেও গ্রাস করছে। আর কিছুদিনের মধ্যেই হয়তো সেই নির্মম অক্টোপাস বাড়ির সামনের ফাঁকা অংশটুকুও হজম করবে। কোনো ধূর্ত বিল্ডার এসে এখানে বছরে 80 পাউন্ড ভাড়ার 1 ডজন ছোট ছোট খুপড়ি ঘর তৈরি করবে। এইসবই আদ্যপান্ত চিন্তা করছি, এমন সময় একটা ঘটনা আমার চিন্তার অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দিল। একটি ঘোড়ায় টানা নড়বড়ে 4 চাকা গাড়ি সশব্দে যেন কুৎসিত লন্ডন শহরের সরু বয়ে নিয়ে আসছিল। আর অপরদিকে
একটা সাইকেলের মলিন হলুদ আলো দেখা যাচ্ছিল। চন্দ্রালোকিত বিস্তর রাস্তায় এই দুটি বস্তুই চলমান, কিন্তু তবুও সমুদ্র মাঝে দুটো জাহাজের ধাক্কা লাগার মতনই আশ্চর্য নিপুণতায় গাড়িটার সাথে সাইকেলের সংঘর্ষ বেঁধে গেল। দোষটা যদিও সাইকেল আরোহীরই ছিল। গাড়িটার সামনে দিয়েই সে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু দূরত্বের হিসেব ভুল করায় দ্রুতগামী ঘোড়ার গাড়িটার সাথে ধাক্কা লেগে যায় তার। লোকটা তাড়াতাড়ি উঠে চেঁচামেচি করে তেড়ে গেল গাড়োয়ানের দিকে। গাড়োয়ানও উল্টে দু চার কথা শুনিয়ে দিল। এমন সময় সাইকেল আরোহী গাড়ির নম্বরটা টুকে নিতে ভুলে গেছে বুঝতে পেরে গাড়োয়ান তীর বেগে গাড়ি ছুটিয়ে লম্পট দিল। সাইকেল আরোহী মাটিতে পড়ে থাকা তার সাইকেলের হ্যান্ডেল ধরে তুলতে গিয়ে হঠাৎ একটা আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। আমি তাড়াতাড়ি রাস্তা পেরিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার কি খুব লেগেছে? গোড়ালিটা বোধহয় মুচকে গেছে, বেশ ব্যথা করছে। আপনার আপনার হাতটা একটু দিন তো দেখি, দাঁড়াতে পারি কিনা। লোকটাকে ধরাধরি করে তুলতে গিয়ে দেখলাম ভদ্র ঘরের ছেলে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না। ঠোঁটের উপর একটা ছোট্ট কালো গোঁফ আর বড় বড় দুটো বাদামি চোখ। হয় অতিরিক্ত কাজের চাপ, না হয় দুশ্চিন্তার ছাপ পড়েছে ওর ফ্যাকাশে মুখের ওপর। ওর হাতটা ধরে টান দিতেই সে উঠে দাঁড়ালো, কিন্তু তার সাথে সাথেই একটা পা মাটি থেকে শূন্যে তুলে নিয়ে তারপর রীতিমতো আর্তনাদ করে বলল, ইস, একেবারে মুচকে গেছে, পাটা মাটিতে ফেলতে পারছি না। দেখেও পায়ের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। তা তোমার বাড়ি কোথায়? এই তো এইখানেই। এই বলে ডান হাতটা তুলে রাস্তার ওপারের সেই বাড়িটার দিকেই নির্দেশ করলো, যেটার কথা আমি একটু আগেই ভাবছিলাম। আমি রাস্তাটা পার হয়ে ওই গেটটার দিকেই যাচ্ছিলাম, আর তখনই ওই হতভাগা গাড়োয়ানটা এসে ধাক্কাটা মারল। যত সব, একটু দেখে চললেই তো হয় নাকি। যাকগে সেসব কথা, আপনি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন প্লিজ। ওকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা খুব সহজেই করা গেল। প্রথমে সাইকেলটা দরজার ভেতরে রেখে তারপর ওকে ধরাধরি করে কম্পাউন্ডের ড্রাইভ পর্যন্ত এবং পরে সিঁড়ি বেয়ে হলঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হলাম। জায়গাটা এতটাই নিস্তব্ধ আর অন্ধকার যে সন্দেহ হলো এখানে আদৌ কখনো কেউ থেকেছে কিনা। আপনার আর সময় নষ্ট করব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এতটা সাহায্য করার জন্য। আরে ঠিক আছে, তবে আমি তোমাকে একেবারে বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে তবেই ফিরব। আমার কথা শুনে প্রথমেও সামান্য আপত্তি করলো বটে, কিন্তু খুব শীঘ্রই এটাও বুঝতে পারল যে এই মুহূর্তে ওর যা অবস্থা তাতে ওর আমাকে ছাড়া চলবে না। দরজাটা খুলতেই ভেতরে একেবারে ঘুটঘুটে অন্ধকার হলঘর চোখে পড়ল। ও খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুটা এগিয়ে গিয়ে আমার উদ্দেশ্যে বলল, এই যে এই দিকেই, ডান দিকের দরজাটা। আমি একটা আলতো ধাক্কা দিতেই দরজাটা সশব্দে খুলে গেল। সাথে সাথেই একটা দেশলাই জ্বালালো। টেবিলের ওপর একটা বাতি রাখা ছিল, সেটাতে অগ্নি সংযোগ করে বাতিটা জ্বালানো হলো। এরপরও পাশেই রাখা একটা চেয়ারে বসে তারপর বলল, এইবার আমি একদম ঠিক আছি, আপনি এখন নিশ্চিন্তে আসতে পারেন। শুভরাত্রি। আমি প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাব, এমন সময় ওর মুখের দিকে তাকিয়ে কেমন একটা সন্দেহ হলো আমার। একটু এগিয়ে গিয়ে ওর কাঁধ ধরে হালকা ঝাঁকুনি দিতেই বুঝলাম ও জ্ঞান হারিয়েছে। আচ্ছা ফ্যাসাদে পড়া গেল তো। ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওকে এতটাই অসহায় আর নির্জীব দেখাচ্ছিল যে ও বেঁচে আছে কিনা সেটাই সন্দেহ হতে লাগলো। এই অবস্থায় কি করা উচিত সেটাই ভাবছিলাম। এমন সময় ওর ঠোঁট দুটো যেন একটু নড়ে উঠল, বুকের একটু ওঠানামাও দেখা গেল। কিছুটা হয়তো ভরসা পাচ্ছিলাম, কিন্তু বাতিটা হাতে নিয়ে ওর ওই সাদা হয়ে আসা আধবোঝা চোখ
আর ফ্যাকাশে মুখ দেখে মনে হলো আমার একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব না। আমি উঠে গিয়ে ঘন্টা বাজানোর দড়িটায় একটা টান দিলাম এবং বহু দূরে ঘন্টা বাজার আওয়াজ শুনতে পেলাম। কিন্তু আশ্চর্য, বেশ কিছুটা সময় কেটে গেলেও কেউই এলো না। কিছুক্ষণ অপেক্ষা করে আবারও ঘন্টা বাজালাম। এবারেও ঘন্টার শব্দ ধীরে ধীরে যেন মিলিয়ে গেল, কিন্তু কোনো জনপ্রাণীর পায়ের শব্দটুকুও পেলাম না। এত বড় বাড়িতে কি তাহলে এই ছেলেটা একাই থাকে? নিশ্চয়ই না। ঘন্টার শব্দ শুনে কেউ যদি নাই আসে, তাহলে আমাকেই গিয়ে তাদের ডেকে আনতে হবে। এই ভেবেই বাতিটা হাতে নিয়ে আমি তাড়াতাড়ি ঘরের বাইরে ছুট দিলাম। যা দেখলাম তা সত্যি বিস্ময়কর। পুরো হল ঘরটাই খালি, সব সিঁড়িগুলোই কার্পেটবিহীন এবং একেবারে ধুলো মলিন হয়ে রয়েছে। তিনটে বড় ঘরে যাওয়ার তিনখানা দরজা। তিনটে ঘরেই কোনো পর্দা বা মেঝেতে কার্পেট কিছুই নেই। সর্বত্রই কেবল মাকড়সার জালে ভর্তি হয়ে আছে এবং দেওয়ালগুলোতে শ্যাওলার দাগ। জনমানবহীন খালি ঘরগুলোতে আমি কেবল আমারই পায়ের আওয়াজের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম। এরপর আমি ভেতরের প্যাসেজ দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। অন্তত সেখানে কাউকে দেখতে পেলেও পাওয়া যেতে পারে। নিদেন পক্ষে একজন কেয়ারটেকার তো থাকবেই। কিন্তু না, সবকটা ঘর একেবারে খা খা করছে। কোথাও কোনো রকম সাহায্যের আশ্বাস না পেয়ে আমি খানিকটা হতাশ হয়ে অন্য একটা করিডোরের দিকে এগিয়ে গেলাম এবং সেখানে আমি যেটা দেখতে পেলাম সেটা আমাকে সব থেকে বেশি অবাক করে তুলল। করিডোরটা শেষ হয়েছে একটা বড় বাদামি রঙের দরজার কাছে। দরজাটার দিকে তাকিয়ে দেখলাম দরজার চাবি লাগানোর জায়গাটায় একটা 5 শিলিংয়ের মুদ্রার সমান মাপের লাল মোমের সিল লাগানো রয়েছে। সিলটার বিবর্ণ রং এবং ধুলোয় জড়ানো অবস্থা দেখে বেশ বোঝা যায় যে সেটা বহুকালের পুরনো। আমি সেই সিলটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি যে ওই ঘরের ভেতরে কী জিনিস থাকতে পারে। ঠিক এমন সময় আমার পেছনে একটা শব্দ শুনে বুঝতে পারলাম কে যেন আমায় ডাকছে। আমি দৌড়ে সেদিকে গিয়ে দেখি ছেলেটি তার চেয়ারে সোজা হয়ে উঠে বসেছে এবং ঘর একেবারে অন্ধকার দেখেই খানিক ঘাবড়ে গিয়েই ডাকাডাকি শুরু করেছে। আমায় দেখেই ও জিজ্ঞেস করলো, এমআই কি আপনি বাতিটা নিয়ে চলে গিয়েছিলেন কোথায়? আসলে আমি একটু সাহায্যের খোঁজ করছিলাম। তোমার অবস্থা খুব একটা সুবিধের মনে হচ্ছিল না। তা এখন একটু বেটার ফিল করছো কি? হ্যাঁ, তবে এই বাড়িতে আমি একাই থাকি, কাজেই সাহায্যের জন্য কাউকে এখানে আপনি পাবেন না। তাহলে তোমার শরীর খারাপ হলে তো বেশ মুশকিল হবে। আসলে হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। এটা আমি আমার মায়ের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রেই পেয়েছি। যে কোনো কারণেই হঠাৎ ব্যথা পেলে বা কোনো কারণে উত্তেজিত হয়ে পড়লে আমি হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলি। হয়তো আমার মায়ের মতোই এটাই আমাকে একদিন নিয়ে যাবে। তা আপনি কি একজন ডাক্তার? না না, আমি একজন উকিল। আমার নাম ফ্র্যাঙ্ক অ্যাডলার। ও আচ্ছা, আমার নাম ফেলিক্স ড্যানিফোর্ড। অবশ্য আপনার সাথে আলাপ করে ভালোই হলো, কারণ আমার বন্ধু মিস্টার পার্সিভেল বলছিলেন খুব শীঘ্রই নাকি আমাদের একজন উকিলের প্রয়োজন হতে পারে। তা বেশ তো। তবে সেটা মিস্টার পার্সিভেলের ওপরেই নির্ভর করছে। এই বলে একটু থেমে সে আবার বলতে শুরু করলো, আচ্ছা, আপনি কি বাতি নিয়ে পুরো একতলাটাই ঘুরে এলেন? হ্যাঁ, সেরকমই বলতে পারো। পুরোটা? সেই কথাটা বেশ জোরের সাথেই জিজ্ঞেস করলো আমায়। তারপর আমার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার তো তাই মনে হলো। আসলে আমার মনে হয়েছিল হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে নিচে, তাই দেখছিলাম আর কি। আচ্ছা, সব কটা ঘরে ঢুকেছিলেন? ওয়েল, যে কটায় ঢুকতে পেরেছিলাম সে কটায় ঢুকেছি। ও, তাহলে আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। কি লক্ষ্য করেছি বলো তো? ওই যে সিল করা দরজাটা।
হ্যাঁ, দেখেছি। ওটার ভেতরে কি আছে জানতে ইচ্ছা হয়নি আপনার? সেটা হওয়াই স্বাভাবিক নয় কি? আচ্ছা, মনে করুন আপনি বছরের পর বছর এই বাড়িতে একাই থাকছেন, কিন্তু ওই দরজার ওপাশে ওই ঘরটার মধ্যে কি আছে সেটা আপনি জানেন না, দেখতেও পারছেন না। থাকতে পারবেন আপনি এইভাবে এই বাড়িতে? আমি বেশ জোর দিয়েই জিজ্ঞেস করলাম, তার মানে তুমি বলতে চাইছো যে ওই দরজার পেছনে ওই ঘরে কি আছে সেটা তুমি নিজেও জানো না? না, এই ব্যাপারে আপনি যেই তিমিরে আমিও সেই তিমিরেই। তা সেটা তো দরজা খুলে দেখলেই মিটে যায়। উপায় নেই, আমার দেখা উচিত হবে না। ওর কথাবার্তায় হঠাৎ কেমন একটা বিব্রত ভাব লক্ষ্য করলাম। আমার মনে হলো আমি হয়তো অজান্তেই ওর কোনো স্পর্শকাতর জায়গায় ঘা দিয়ে বসেছি। এমনিতে আমি তেমন কৌতূহলী মানুষ না হলেও এই সম্পূর্ণ ব্যাপারটার মধ্যে এমন কিছু একটা ছিল যেটা আমার কৌতূহলকে বারবার জাগিয়ে তুলছিল। এই বাড়িতে থাকার আমার শেষ অজুহাতটাও আর নেই, কারণ ছেলেটি প্রায় সুস্থ হয়ে উঠেছে। তাই আমিও আর দেরি না করে উঠে পড়লাম। সে জিজ্ঞেস করলো, বলছি, আপনার কি কোনো তাড়া আছে? আরে না না, আমার তেমন কিছু কাজ নেই এখন। তাহলে আমি বেশ খুশি হই যদি আপনি আরও কিছুটা সময় আমার এখানে কাটিয়ে যান। আসলে ব্যাপারটা হলো কি, আমি নিতান্তই একটা রহস্যহীন একলা জীবন কাটাই। এই লন্ডন শহরে হয়তো আমার মতো নিঃসঙ্গ আর একটি মানুষও আপনি পাবেন না। তাই কথা বলার একজন মানুষ হলে বেশ ভালোই হয়। আমি ঘরটার এদিক ওদিক একটু তাকিয়ে দেখলাম। বেশ একটু অগোছালো ধরনের ঘর। ঘরের একদিকে একটা সোফা কাম বেড রাখা রয়েছে। তখন আমার মাথায় ঘুরছিল এই সম্পূর্ণ ফাঁকা বাড়ির পরিবেশ, আর তার মধ্যে বিশেষতই ওই সিল লাগানো রহস্যময় দরজাটার কথা। এই সম্পূর্ণ অপ্রাকৃতিক একটা পরিবেশে জানি না কেন আমার বারবার ইচ্ছা করছিল আরও কিছুটা সময় কাটিয়ে যাওয়ার। মনে হচ্ছিল এখানে হয়তো আরও কিছুটা সময় কাটালে পুরো ব্যাপারটা জানা গেলেও যেতে পারে। আমি তাকে বললাম, হ্যাঁ, আমারও বেশ ভালোই লাগবে আরও কিছুটা সময় গল্পগুজব করে কাটাতে। বেশ বেশ, দেখুন সাইড টেবিলে ড্রিঙ্কসের ব্যবস্থা করা রয়েছে। আমার যা অবস্থা তাতে তো আর আমি, বুঝতেই পারছেন, তাই আমার এমন ধারা অতিথি আপ্যায়নের জন্য আমায় ক্ষমা করবেন। আর ওই ট্রেতে দেখুন, ওটায় সিগারেট আছে, আমিও একটা নেব। আর আপনি তো উকিল, তাই বললেন না মিস্টার অ্যাডলার? হ্যাঁ, ঠিকই বলেছ। আর আমায় দেখুন, আমি কিছুই না, হয়তো এই পৃথিবীর সব থেকে অসহায় মানুষ। আমি মিলিয়নারের সন্তান, আমি জানেন, একটা বিরাট টাকার সম্পত্তি হাতে আসবে এমন আশা নিয়ে বড় হয়েছি। আর দেখুন আজ আমি কি, সম্পূর্ণ কর্মহীন, সম্পূর্ণ বেকার একজন মানুষ। আর তার ওপরে এই বিরাট বাড়ির ভার রয়েছে আমার ওপর, যার ঠিকমতো দেখাশোনা করাও আমার কম্য নয়। তবেই বুঝুন ভাগ্যের কি পরিহাস। তা সেরকম হলে বাড়িটা তো বিক্রিও করে দিতে পারো। সম্ভব নয়। তাহলে বাড়িটা ভাড়া দাও। সেও আমি করতে পারবো না। ফেলিক্সের কথাগুলো শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। আমার অবাক ভাবটা লক্ষ্য করেই ও একটু হেসে বলল, আচ্ছা বেশ বেশ, দাঁড়ান তাহলে আপনাকে পুরো ব্যাপারটা আমি একটু বুঝিয়েই বলি। অবশ্য যদি আপনার শুনতে ভালো লাগে তবেই। আরে না না, সে কি, ভালো লাগবে না কেন? তুমি নিশ্চিন্তে বলতে পারো, আমি শুনবো। আপনি আমার আজ যে উপকারটা করলেন তার প্রতিদানে আমি আপনার এই সামান্য কৌতূহলটুকু মেটাতেই পারি। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলতে শুরু করলো সে, আপনি নিশ্চয়ই আমার বাবাকে চিনে থাকবেন, বিখ্যাত ব্যাংকার স্ট্যানিসলস স্ট্যানিফোর্ড। স্ট্যানিসলস স্ট্যানিফোর্ড নামটা আমার তড়াক করে মনে পড়ে গেল। প্রায় বছর 7 আগে ওই স্ট্যানিসলস স্ট্যানিফোর্ডের দেশ ছেড়ে পালানোর ঘটনা তখনকার দিনের একটা বেশ বড় ধরনের স্ক্যান্ডেল ছিল।
লন্ডন শহরে থেকে সে ঘটনা জানে না এমন মানুষ বিরল, কিন্তু সেই স্ট্যানিসলস স্ট্যানিফোর্ডই যে আমার এই নতুন পরিচিত ব্যক্তির বাবা, সেটা জেনে আমি বেশ অবাকই হলাম। হয়তো আমার মুখের ভাবভঙ্গি আন্দাজ করে ফেলিক্স বলল, আপনার মনে পড়েছে নিশ্চয়ই, আমার বাবাকে দেশ ছাড়তে হয় তার কিছু বন্ধুদের জন্য। তাদের বেশ কিছু টাকা তিনি একটা জায়গায় ইনভেস্ট করেছিলেন, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য ওই টাকা ডুবে যায়। আসলে আমার বাবা খুব সহানুভূতিশীল মানুষ ছিলেন এবং তার বন্ধুদের প্রতি দায়বদ্ধতার জন্য তিনি ভীষণভাবে বিচলিত হয়ে পড়েছিলেন। তিনি আইনত কোনো অপরাধ করেননি, ব্যাপারটা পুরোপুরি ছিল ওই যাকে বলে ম্যাটার অফ সেন্টিমেন্ট। মানসিকভাবে এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে এরপর তিনি নিজের পরিবারের কারোর মুখ পর্যন্ত দেখতে চাননি। এরপর অনেকটা সময় কেটে যায় জানেন, তারপর তিনি কোথায় মারা যান সেটাও আমরা জানি না। বিদেশেই কোথাও একটা হবে হয়তো। সে কি, তোমার বাবা মারা গেছেন? আমরা তার মৃত্যু প্রমাণ করতে পারিনি, তবে আমার মনে হয় ঘটনাটা এইরকমই। কারণ সে ডুবে যাওয়া টাকা একসময় বাবার দৈবক্রমে ফিরে আসে, তাই তিনি বেঁচে থাকলে সেই খবর পেয়ে আবার নিশ্চয়ই সসম্মানে ফিরে আসতেন। কিন্তু আমার মনে হয় তিনি গত 2 বছরের মধ্যেই মারা গেছেন। কেন গত 2 বছরেই কেন? কারণ 2 বছর আগেও তার কাছ থেকে আমরা চিঠি পেয়েছিলাম। তা উনি তোমাদের বলেননি যে সেই সময় তিনি কোথায় ছিলেন বা কোথা থেকে চিঠিটা লিখছিলেন? চিঠিগুলো সবই আসতো প্যারিস থেকে, কিন্তু ওতে কোনো ঠিকানা দেওয়া থাকতো না। আর শেষ চিঠিটা পাই 2 বছর আগে, যখন আমার মা মারা যান। সে চিঠিতে বাবা বেশ কিছু উপদেশ দেন আমায়, কিন্তু তারপরে আমি ওনার কাছ থেকে না, আর কোনো চিঠি পাইনি। আচ্ছা, তার আগে কোনো চিঠি পেয়েছিলে তোমরা? পেয়েছি বই কি, আর সেইখান থেকেই তো এই সিল করা দরজার রহস্যের শুরু। বলছি, ওই ডেস্কটা একটু আমার দিকে ঠেলে দিন না। আসলে ওটাতেই আমার বাবার চিঠিগুলো রাখা রয়েছে। আপনি সেই চিঠিগুলো দেখলে মিস্টার পার্সিভেলের পর আপনিই হবেন প্রথম মানুষ যিনি ওই চিঠিগুলো দেখবেন। বলছি, যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই। আচ্ছা, এই মিস্টার পার্সিভেল ব্যক্তিটিকে? তিনি ছিলেন আমার বাবার একজন বিশ্বস্ত ক্লার্ক, এবং প্রথমে মায়ের আর পরে আমার বন্ধু এবং উপদেষ্টাও বলতে পারেন। মিস্টার পার্সিভেল না থাকলে যে আমাদের কী অবস্থা হতো সে কথা আমি ভাবতেও পারি না। বাইরের লোকের মধ্যে একমাত্র তিনিই চিঠিগুলো দেখেছেন। এরপর বেশ কিছু কাগজপত্র খানিক ঘাঁটাঘাঁটি করে একটা চিঠি আমার দিকে বাড়িয়ে দিয়ে ফেলিক্স বলল, এই যে, এই হলো প্রথম চিঠিটা। এটা এসেছিল একেবারে প্রথম দিন, যেদিন আমার বাবা পালিয়ে যান 7 বছর আগে। এই নিন, আপনি নিজেই পড়ে দেখুন। আমি চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। চিঠিটা ফেলিক্সের মাকে লেখা। মাই এভার ডিয়ারেস্ট ওয়াইফ, স্যার উইলিয়ামসের কাছ থেকে যখনই তোমার হার্টের ব্যাপারে শুনেছি যে তোমার হার্টটা কতটা দুর্বল এবং যে কোনো ধরনের শকই তোমার কাছে কতটা মারাত্মক হয়ে উঠতে পারে, তারপর থেকেই আমি তোমাকে আমাদের বিজনেসের ব্যাপারে কিছুই বলিনি। কিন্তু এখন সেই সময়টা এসে গেছে যখন আমি আর এসব জিনিস তোমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবো না। কারণ আমার বিজনেসের ব্যাপারে কিছু জিনিস সম্প্রতি আমার খুব একটা ভালো যাচ্ছে না, আর এসব কারণেই আমাকে কিছু দিনের জন্য তোমাদের ছেড়ে যেতে হচ্ছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি খুব নিশ্চিতভাবেই বলতে পারি যে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। আর এই ব্যাপারে তুমি সম্পূর্ণভাবে আমার ওপর বিশ্বাস করতে পারো। আমাদের এই বিচ্ছেদ খুব অল্প সময়ের, তাই এসব নিয়ে ভেবে তোমার স্বাস্থ্য খারাপ করো না। এর সাথে আমার একটা অনুরোধ আছে তোমার কাছে, আর আমার এও অনুরোধ যে চেষ্টা করো যাতে আমার এই অনুরোধ পালনের কোনো অন্যথা না হয়।
বাগানে যাওয়ার প্যাসেজের মুখে আমার যে ডার্ক রুমটা আছে, যেখানে আমি আমার ফটোগ্রাফির কাজ করি, সেই রুমে এমন কিছু জিনিস আছে যেগুলো আমি চাই না অন্য কারুর হাতে পড়ুক। তবে আমি তোমাকে সম্পূর্ণ আশ্বাস দিচ্ছি যে এর সাথে কোনো কলঙ্ক জড়িয়ে নেই। কিন্তু তা সত্ত্বেও আমি চাইবো না তুমি বা ফেলিক্স কেউ ওই রুমে ঢোকো। দরজাটা বন্ধ করা রয়েছে, তবে আমি চাই তোমরা ওটাকে মোম দিয়ে সিল করে দাও এবং আমার এই অনুরোধ রক্ষা করো। ফেলিক্সের বয়স যখন 21 বছর হবে তখন ও চাইলে ওই ঘরে ঢুকতে পারে, কিন্তু তার আগে না। যতদিন পর্যন্ত তুমি ও ফেলিক্স ওই বাড়িতে আছো, আমি জানবো যে আমার অনুরোধ রক্ষা হচ্ছে। তাই বাড়িটা বিক্রি করো না বা ওতে ভাড়াও বসিও না। এখন আমি তোমার কাছে বিদায় চাইব, তবে আমার এই স্বল্প দিনের অনুপস্থিতিতে যদি কোনো ব্যাপারে কোনো পরামর্শ প্রয়োজন হয়, তাহলে মিস্টার পার্সিভেলের সাথে সে বিষয়ে আলোচনা করতে পারো। ওর ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। তোমাকে আর ফেলিক্সকে আমি এভাবে মোটেই ছেড়ে যেতে চাই না, কিন্তু বিশ্বাস করো আমি নিরুপায়। 4 জুন 1887। ইতি তোমার স্ট্যানিসলস। চিঠিটা পড়া শেষ করে একইভাবে বসে আছে। এমন সময় ফেলিক্স বলল, নিতান্তই আমার পারিবারিক কতগুলো ব্যাপার নিয়ে আপনার সাথে কথা বলে বোধহয় আপনার সময় নষ্ট করলাম। তবে আপনি ধরে নিন আপনি একজন উকিল হিসেবেই সেগুলো না হয় শুনলেন। আর সত্যি কথা বলতে কি, আমি অনেক দিন থেকে এই ব্যাপারটা নিয়ে কারোর সাথে আলোচনা করতে চাইছিলাম। আরে না না, তুমি যে আমাকে বিশ্বাস করে এতগুলো কথা বলেছো এটাই অনেক। আর তাছাড়াও সত্যি কথা বলতে কি, এই ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছে। কিছুক্ষণ চুপ করে থেকে ফেলিক্স আবারও বলল, জানেন, আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যাকে লোকে চিনতেন তার সত্যের প্রতি ভালোবাসার জন্য। আর সেই ভালোবাসা এতটাই মারাত্মক হয়ে উঠেছিল যে সেটা অনেক সময় প্রায় মানসিক রোগের পর্যায়ে চলে যেত। তাই যখন তিনি বলেছেন যে খুব শীঘ্রই আমার মায়ের সাথে তার দেখা হবে আর ওই ডার্ক রুমে এমন কিছুই নেই যার জন্য তাকে লজ্জিত হতে হবে, তখন অন্তত আমার মনে হয় সেই কথার উপর বিশ্বাস করা যেতেই পারে। তাহলে ওই ঘরে কি বা থাকতে পারে? সেটা আমি বা আমার মা কেউই কোনোদিন বুঝে উঠতে পারিনি। তা আমাদের কল্পনার বাইরে। তবে আমরা বাবার ইচ্ছে মতো ওনার অনুরোধ রক্ষা করেছি। ওনার প্রথম চিঠিটা পাওয়ার পরেই আমরা দরজাটা মোম দিয়ে সিল করে দিই। বাবার অন্তর্ধানের প্রায় 5 বছর পরও মা বেঁচেছিলেন, যদিও সেই সময় সকল ডাক্তারই বলেছিলেন যে উনি বেশি দিন বাঁচবেন না, কারণ মায়ের হাড়টা ভীষণ দুর্বল ছিল। প্রথম কয়েক মাসে মা বাবার কাছ থেকে পরপর 2টো চিঠি পান। দুটোই প্যারিস থেকে পোস্ট করা হয়, কিন্তু তাতে কোনো অ্যাড্রেস ছিল না। 2টো চিঠিরই বক্তব্য সংক্ষিপ্ত এবং এক: চিন্তা করো না, আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। ব্যাস এতটুকুই। এরপর মা মারা যাওয়া পর্যন্ত আমরা ওনার কাছ থেকে কোনো চিঠি পাইনি। মা মারা গেলে পর বাবা আমাকে একটা চিঠি লিখেছিলেন, যার বক্তব্য এতটাই ব্যক্তিগত যে ক্ষমা করবেন, চিঠিটা আমি আপনাকে দেখাতে পারছি না। তবে চিঠিতে মোটামুটি এমনটাই বলেছিলেন যে আমি যেন তাকে খারাপ মানুষ বলে না ভাবি। এছাড়া আমাকে অনেক উপদেশও দিয়েছিলেন আর বলেছিলেন যে মায়ের মারা যাওয়ার পর ওই ঘরটা বন্ধ রাখার আর বিশেষ তেমন কোনো কারণ নেই। তবুও যতদিন না আমার 21 বছর বয়স হয় ততদিন আমি যেন ওই ঘরে প্রবেশ না করি। তিনি আরও বলেছিলেন যে ঘরটা খুললে নাকি খুবই দুঃখজনক পরিস্থিতির উদ্ভব হতে পারে এবং এই ঘর খোলার কাজে যত দেরি হয় ততই ভালো, কারণ সময়ের সাথে সাথে ওই পরিস্থিতিও সামলে নেওয়া সহজ হবে। ততদিন ওই ঘরের দায়িত্ব আমার উপরেই থাকলো। আশা করি বুঝতেই পারছেন চরম দারিদ্রতা সত্ত্বেও আমি এই বাড়ি কেন বিক্রি করিনি। তা বাড়িটা বন্ধক তো রাখতে পারতে। বাবা সেটা আগেই করে গেছেন।
সত্যি ফেলিক্স, পুরো ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত রকমের। আমি আর মা এতদিন দামি আসবাবপত্র যা ছিল সেসব বিক্রি করেই চালিয়ে নিয়েছি। বাড়ির চাকর বাকরদেরও একে একে বিদায় করতে হয়েছে। আর এখন তো দেখতেই পাচ্ছেন, এই একটা ঘরেই আমি পড়ে থাকি। তবে মন্দের ভালো এই যে আর মাত্র 2 মাসের অপেক্ষা। মানে? 2 মাস পরেই তো আমার 21 বছর হচ্ছে। তারপর প্রথম জিনিস আমি যেটা করব সেটা হলো ওই দরজাটা খুলব। আর দ্বিতীয়ত এই বাড়িটা থেকে আমি মুক্তি চাই। সবই তো বুঝলাম, তবে একটা ব্যাপারে আমার মনের মধ্যে এখনও কিন্তু খটকা লেগেই রয়েছে। যদি ওই লস হয়ে যাওয়া টাকা একসময় আবার ফিরে এসে থাকে, তাহলে তোমার বাবা তাও কেন বাইরেই থাকলেন? ওই যে বললাম, তিনি নিশ্চয়ই মারা গিয়েছিলেন। আর তুমি বলছো যে তিনি যখন দেশ ছেড়ে পালান তখন তিনি আইনত কোনো অপরাধ করেননি, কি তাই তো? না, কখনোই না। তাহলে তিনি তোমার মাকে ওনার সাথে কেন নিয়ে গেলেন না? দেখুন, আমার তা জানা নেই। বেশ, কিন্তু উনি ওনার ঠিকানাই বা গোপন রাখলেন কেন? বললাম তো, আমার জানা নেই। তোমার মায়ের মৃত্যুর পরও তিনি কেন ফিরলেন না? চিঠি পড়েই বোঝা যায় যে উনি নিজের পরিবারের কথা যথেষ্টই ভাবতেন। সেক্ষেত্রে নিজের স্ত্রী মারা যাওয়ার পর অন্তত ওনার ফিরে আসা উচিত ছিল, কি ঠিক তো? ছিল হয়তো, তবে কেন যে ফিরলেন না তা বলা কঠিন। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, দেখো ফেলিক্স, পুরো ব্যাপারটা শুনে আমার যা মনে হচ্ছে তাতে একজন পেশাদার উকিল হিসাবে আমি তোমাকে এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে তোমার বাবার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো গুরুতর কারণ ছিল। যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও হয়তো তার মনে হয়েছিল যে এখানে থাকলে কোনো না কোনো দিন এমন কিছু ব্যাপার উঠে আসবেই যা ওনাকে কাঠগড়ায় এনে দাঁড় করাবে। আর সেই কারণেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটাই ঠিক বলে মনে করেছিলেন। আর সত্যি বলতে এছাড়া এইসব ঘটনার আর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা অন্তত আমি পাচ্ছি না। ফেলিক্সের হাবভাব দেখেই বেশ বুঝতে পারলাম যে আমার কথাগুলো ওর খুব একটা পছন্দ হলো না। সে বলল, আপনি আমার বাবাকে চিনতেন না মিস্টার অ্যাডলার, তাই এই কথাগুলো বলতে পারছেন। বাবা যখন আমাদের ছেড়ে চলে যান তখন আমি অনেকটাই ছোট, কিন্তু বিশ্বাস করুন তবুও আমার বাবাই আমার কাছে আদর্শ। আমার মতে তার একমাত্র দোষ হলো তিনি খুব স্পর্শকাতর ও নিঃস্বার্থ মানুষ ছিলেন। তার মাধ্যমে কারুর আর্থিক ক্ষতি হোক এটা তিনি মেনে নিতে পারতেন না। বাবার আত্মসম্মান বোধও ছিল খুবই প্রখর, তাই ওনার অন্তর্ধান নিয়ে যে কোনো থিওরি খাড়া করার আগে আমাদের এই ব্যাপারগুলো ভুলে গেলে চলবে না মিস্টার অ্যাডলার। ফেলিক্স, আমি একজন বাইরের লোক মাত্র, আমার কথায় তুমি তেমন কিছু মনে করো না। একটা নিরপেক্ষ মত দিয়েছি, এই যাকগে সে কথা। বলি, এবার তাহলে আমি উঠব, আমায় আবার অনেকটা পথ হেঁটে ফিরতে হবে। তবে আজকের এই সমস্ত ঘটনাটা এমনই যে এই রহস্যের শেষটুকু জানার ইচ্ছে আমার চিরকালই থাকবে। আপনি আপনার একটা কার্ড আমাকে দিয়ে যান, দরকার পড়তে পারে। ওর হাতে আমার একটা কার্ড দিয়ে ওকে শুভরাত্রি জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। এরপর বেশ কিছুদিন এই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো খবর পেলাম না। আমার সন্দেহ হয়েছিল যে এই ঘটনাটাও শেষমেশ ওই সমাধান না হওয়া রহস্যগুলোর মধ্যেই একটা হয়ে না দাঁড়ায়। এর বেশ কিছুদিন পর একদিন বিকেলে আমার অফিসের বেয়ারা আমায় একটা কার্ড দিয়ে গেল। মিস্টার J.H. পার্সিভাল নামে এক ব্যক্তি আমার সাথে দেখা করতে চান। কিছুক্ষণ পরেই আমার কেবিনে ঢুকলেন তিনি। বয়স মোটামুটি বছর 50 হবে, ছোটোখাটো চেহারা, তবে চোখ দুটো বেশ উজ্জ্বল প্রকৃতির। ঘরে ঢুকেই তিনি বললেন, ফেলিক্স স্ট্যানিফোর্ডের কাছে হয়তো আপনি আমার কথা শুনে থাকবেন। হ্যাঁ শুনেছি, মনে আছে আমার। ফেলিক্স আপনাকে ওর বাবার অন্তর্ধান আর একটা সিল করা ঘরের কথা বলেছিল নিশ্চয়ই। হ্যাঁ তা বলেছি বই কি। আর আপনি সেই ব্যাপারে ইন্টারেস্টও দেখিয়েছিলেন, কি তাই তো? আসলে অমন ব্যাপার তো আর সচরাচর দেখা যায় না, তাই একটু কৌতূহল হয়েছিল আর কি।
তাহলে আপনি নিশ্চয়ই এটাও জানেন যে স্ট্যানিফোর্ডের যখন 21 বছর বয়স হবে তখনই সে ওই ঘরে ঢুকতে পারবে। সেই রকমই তো শুনেছিলাম। ওয়েল, আজই ফেলিক্সের 21 বছর বয়স হলো। তো ও, তাহলে আপনারা কি ঘরটা খুলেছেন? মিস্টার পার্সিভাল একটু গম্ভীরভাবেই বললেন। না, সেটা এখনো খোলা হয়নি। আমার মনে হয় যে দরজাটা খোলার সময় সেখানে একজন তৃতীয় ব্যক্তির সাক্ষী থাকা প্রয়োজন। তা আপনি সাক্ষী থাকতে রাজি আছেন কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দিনের বেলায় তো আপনি আর আমি দুজনেই কাজে ব্যস্ত, তাই যদি রাত ঠিক 9টার সময় ওই বাড়িতে গিয়ে আপনার সাথে দেখা করি তাহলে আপনার আপত্তি আছে কি? আরে না না, আপত্তির কোনো কারণ নেই। আমি রাত 9টায় সেখানে পৌঁছে যাব, চিন্তা করবেন না। বেশ বেশ, তাহলে ওই কথাই রইল। আমরা আপনার জন্য অপেক্ষা করব। এই বলে মিস্টার পার্সিভাল বিদায় নিলেন। এরপর প্রায় সারা বিকেলটাই আমি সেই রহস্য এবং তার সম্ভাব্য সমাধানের কথা ভেবেই কাটিয়ে দিলাম। তারপর রাতে আমি ঠিক সময় মতো পৌঁছে গেলাম সেই বাড়িটিতে। দেখলাম ছোট ঘরটিতে ওরা দুজনেই আমার জন্য অপেক্ষা করছে। ফেলিক্সকে দেখে বেশ অস্থির বলে মনে হচ্ছিল, যদিও সেটা দেখে আমি মোটেই অবাক হইনি। কিন্তু মিস্টার পার্সিভালের বিশেষ উত্তেজিত ভাব দেখে মনে একটা খটকা লাগলো। মুখটা কেমন যেন একটু লালচে হয়ে রয়েছে ভদ্রলোকের। হাতগুলো সমানে নড়াচড়া করছে এবং এক মুহূর্ত একটু স্থির হয়ে বসতে পারছেন না তিনি। আমি ঘরে প্রবেশ করতেই স্ট্যানিফোর্ড আমাকে স্বাগত জানালো, আমাকে ধন্যবাদ জানালো সেখানে উপস্থিত থাকার জন্য। চলুন মিস্টার অ্যাডলার, আর দেরি করে কাজ নেই, ঘরটা আবার খোলা যাক। পার্সিভাল বাতিটা হাতে নিয়ে আমাদের আগে আগে যাচ্ছিলেন। এরপর প্যাসেজ ধরে দরজার সামনে গিয়ে উপস্থিত হলাম আমরা। পার্সিভালের মুখে অস্থিরতার ছাপ সুস্পষ্ট। মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি আপনার মন শক্ত করুন। দরজা খোলার পর যাতে কোনো রকম কোনো মানসিক আঘাত না পান সেদিকে খেয়াল রাখবেন। ফেলিক্স উদ্বিগ্ন গলায় বলল, বলছি, ওই ঘরে কি থাকতে পারে পার্সিভেল? আপনার কি মনে হয় এমন কিছু কি থাকতে পারে যেটা দেখে আমি ভয় পাবো? না মিস্টার স্ট্যানিফোর্ড, তবে আমি চাই যে আপনি সব রকম সম্ভাবনার জন্যই প্রস্তুত থাকুন। কথাগুলো বলতে বলতে পার্সিভালের গলা যেন শুকিয়ে আসছিল। তার এই অবস্থা দেখে আমি স্পষ্টতই বুঝতে পারছিলাম যে পার্সিভাল আসলে ভালোভাবেই জানেন যে ওই ঘরের মধ্যে কি আছে, আর যা আছে সেটা যে বেশ ভয়ঙ্কর এবং বীভৎস সেটাও তার জানা। মিস্টার স্ট্যানিফোর্ড, এই নিন আপনার চাবি, কিন্তু আমার সতর্কবাণী আপনি দয়া করে মনে রাখবেন। পার্সিভালের কাছ থেকে চাবির গোছাটা একরকম ছিনিয়েই নিল স্ট্যানিফোর্ড, আর একটা ছুরি সেই মোমের সিলের মধ্যে ঢুকিয়ে এক ঝটকায় সেটাকে তুলে ফেলল। পার্সিভালের হাতে বাতিটা এতটাই কাঁপছিল যে তাতে ঠিকমতো কিছু দেখাই যাচ্ছিল না। আমি সেই বাতিটা পার্সিভালের হাত থেকে আমার হাতে নিয়ে কি হোলের কাছাকাছি ধরলাম। ফেলিক্স কি হলে একের পর এক চাবি ঢুকিয়ে খোলার চেষ্টা করছিল। কয়েক মুহূর্ত পরই সেই সমস্ত চাবিগুলির মধ্যে একটি চাবি তালাটাতে লেগে গেল এবং তারপর এক ধাক্কায় দরজাটা খুলে গেল। ফেলিক্স স্ট্যানিফোর্ড ঘরের ভেতরে কয়েক পা এগিয়ে গিয়েই একটা বিকট আর্তচিৎকার করে আমাদের পায়ের কাছে লুটিয়ে পড়ল। মিস্টার পার্সিভালের সতর্কবাণী আমি যদি না শুনে থাকতাম তাহলে বোধ করি আমার অবস্থাও একই রকম হতো। ঘরটায় কোনো দ্বিতীয় দরজা বা জানলা বা কোনো রকম আসবাবপত্রই নেই। ফটোগ্রাফিক ল্যাবরেটরির মতো সাজানো। কাছেই একটা তাকে কিছু শিশি বোতল রাখা রয়েছে এবং ঘরের মধ্যে একটা তীব্র অস্বস্তিকর গন্ধ যেন সমস্ত বাতাসটাকে গ্রাস করে রয়েছে, যার কিছুটা কেমিক্যালের আর বাকিটা জ্যান্ত। সামনেই একটা টেবিল আর একটা চেয়ার রাখা ছিল, আর একটা লোক আমাদের দিকেই পেছন করে ওই চেয়ারে বসে কিছু একটা লিখছিলেন।
মানুষটির দেহরেখা ও বসার ভঙ্গি একজন জীবন্ত মানুষের মতোই, কিন্তু তার ওপর আমার হাতের বাতির আলো গিয়ে পড়তেই সেই দৃশ্য দেখে আমার শিরদাঁড়া বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। লোকটির ঘাড়টা যেন আমার হাতের কবজির মতোই সরু, ঘাড়ের চামড়া একেবারে কুঁচকানো আর কালো হয়ে গেছে, আর সেই চামড়ার উপর পুরো ধুলোর প্রলেপ জমে রয়েছে। চুল, কাঁধ, কুঁচকে যাওয়া চামড়া সবই মোটা ধুলোর প্রলেপে ঢাকা। মাথাটা ঝুঁকে বুকের ওপর এসে পড়েছে। তার হাতের কলমটা একটা বিবর্ণ কাগজের ওপর পড়ে রয়েছে। Hi, Mr. Staniford, my lord. এই বলে পার্সিভাল বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন এবং তার চোখ থেকে জল গড়িয়ে মেঝের পুরু ধুলোর আস্তরণের ওপর পড়তে লাগলো। এ কি, ইনি মিস্টার স্ট্যানিসলাস স্ট্যানিফোর্ড? তিনি এখানে 7 বছর ধরে বসে আছেন। হায় ঈশ্বর, কেন তিনি এমনটা করলেন? আমি তার কাছে প্রার্থনা করেছিলাম, তাকে কত অনুরোধ করেছিলাম, তাও তিনি আমার কোনো কথা শোনেননি। দেখুন দেখুন, টেবিলে একটা চাবিও পড়ে আছে। ভেতর থেকে দরজায় চাবি লাগিয়ে দিয়েছিলেন। ওই দেখুন কিছু কিছু লিখে রেখেছেন ওই কাগজে। ওটা আমাদের দেখা উচিত। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। ওই কাগজটা নিয়ে নিন, আর আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এই ঘরের বাতাস বিষাক্ত। এখানে বেশিক্ষণ থাকলে আমাদের সকলেরই শরীর খারাপ করবে। আতঙ্কে সাদা হয়ে আসা ফেলিক্স স্ট্যানিফোর্ডের 2 হাত আমরা দুজনে মিলে ধরে কিছুটা টানতে টানতেই ওই ঘর থেকে বের করে আনলাম। জ্ঞান ফিরে এলে ফেলিক্স বলল, উনি আমার বাবা। মৃত অবস্থায় চেয়ারে বসেছিলেন। পার্সিভাল, আপনি সবই জানতেন, আর তাই আপনি ওই ঘরে ঢোকার আগে আমাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। হ্যাঁ মিস্টার স্ট্যানিফোর্ড, আমি সবটাই জানতাম। আমি ভালো ভেবেই সবটা করেছি, কিন্তু আমার অবস্থাটাও একটু বিবেচনা করে দেখুন। 7টা বছর ধরে আমি জানি আপনার বাবা ওই ঘরেই মরে পড়ে আছেন, অথচ কাউকে আমি বলতে পারিনি। ফেলিক্স আবেগ জড়ানো গলায় বলল, কিন্তু কেন? আপনি সব জেনেও আমাদের কিছু বলেননি কেন? আমার মাথা ঘুরছে, আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে ফেলিক্স স্ট্যানিফোর্ড একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। একটা ব্র্যান্ডির বোতল থেকে বেশ কিছুটা ব্র্যান্ডি গলায় ঢেলে নিল। তারপর বলল, তাহলে আমার মা আর আমাকে লেখা চিঠিগুলো সবই কি চাল? না, চিঠিগুলো আপনার বাবাই লিখেছিলেন এবং তাতে ঠিকানাটাও তিনিই দিয়েছিলেন, আর ওগুলো আমার জিম্মায় দিয়ে গেছিলেন ডাকবাক্সে ফেলে দেওয়ার জন্য। আপনার বাবা আমার মালিক ছিলেন, তাই তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে আমি বাধ্য, আর আমি তাই করেছি। ব্র্যান্ডির প্রভাবে স্ট্যানিফোর্ডের দুর্বল নার্ভ তখন কিছুটা স্থির হয়ে এসেছে। সে বলল, আমাকে বলুন, আমি এখন সব সহ্য করতে পারবো। আমাকে সবটা বলুন পার্সিভাল, সবটা বলুন। মিস্টার পার্সিভাল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বলতে শুরু করলেন। মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি তো জানেন আপনার বাবা একসময় গভীর বিপদে পড়েছিলেন। উনি ভেবেছিলেন অনেকের অনেক কষ্টে অর্জিত অর্থ ওনার গাফিলতির জন্যই ডুবে গিয়েছে। তখন উনি আত্মহত্যা করার সিদ্ধান্তটা নেন। মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি হয়তো ভাবতেও পারবেন না আপনার বাবার এই সিদ্ধান্ত বদলানোর জন্য আমি কি না করেছি। তাকে কত অনুরোধ করেছি, হাতে পায়ে ধরেছি, এমনকি শেষে জবরদস্তি পর্যন্ত করেছি, কিন্তু তিনি মনস্থির করে ফেলেছিলেন।
তিনি বলেছিলেন ওনার মৃত্যুটা ঠিক সহজ না বেদনাদায়ক হবে সেটা নির্ভর করছে আমার উপর। আমি ততদিনে ঠিকই বুঝতে পেরেছিলাম যে তিনি এক কথার মানুষ, ওনার কথার কখনোই নড়চড় হবে না। শেষ পর্যন্ত তাই আমাকে মেনে নিতে হয়েছিল ওনার কথা, আর তার কথা মতোই সবকিছু করতে আমি রাজি হয়েছিলাম। ওনার চিন্তার কারণ ছিল একটাই, যে লন্ডনের ডাক্তার ওনাকে বলে দিয়েছিলেন যে ওনার স্ত্রীর হৃদযন্ত্র খুবই দুর্বল এবং সামান্যতম মানসিক আঘাতেও তার মৃত্যু হতে পারে। স্বামী হিসাবে তিনি এমন কোনো কাজই করতে চাননি যাতে তার স্ত্রীর মৃত্যু হয়। এদিকে নিজের জীবনও এতটাই দুর্বিষহ হয়ে পড়েছিল যে তার থেকেও মুক্তির কোনো আশা ছিল না। কি করে স্ত্রীর কোনো রকম ক্ষতি না করে নিজেকে শেষ করা যায়, এটাই ছিল তার ভাবনা। আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন উনি কি রাস্তাটাই না বেছে নিয়েছিলেন। আপনার মা যে চিঠিগুলো পেয়েছিলেন সেটা আপনার বাবারই লেখা। চিঠিতে তিনি যেসব কথা লিখেছিলেন সে সবই সত্যি। তিনি চিঠিতে লিখেছিলেন যে আপনার মায়ের সাথে শীঘ্রই ওনার দেখা হবে, মানে উনি কয়েক মাসের মধ্যেই আপনার মায়ের মৃত্যুর সম্ভাবনা ইঙ্গিত করেছিলেন, কারণ উনি হয়তো সবটাই বুঝতে পেরেছিলেন। আপনার মায়ের মৃত্যু সম্পর্কে উনি এতটাই নিশ্চিত ছিলেন যে আপনার মাকে দুটো মাত্র চিঠি লিখে যান কিছুদিনের ব্যবধানে পাঠানোর জন্য, কিন্তু আপনার মা তার পরেও 5 বছর বেঁচে ছিলেন। তবে তাকে পাঠানোর জন্য আর কোনো চিঠি ছিল না আমার কাছে। আপনার বাবা আরেকটা চিঠি লিখে গেছিলেন যেটা আপনার মায়ের মৃত্যুর পর আপনাকে পাঠাতে বলেছিলেন। এই 3টে চিঠি আমি প্যারিসে গিয়ে সেখানকার ডাকবাক্সে ফেলে দিই, যাতে আপনারা ভাবেন যে উনি সেই সময় বিদেশে ছিলেন। তিনি আমাকে বলে গিয়েছিলেন কেউ যেন কুণাক্ষরেও কিচ্ছু জানতে না পারে, তাই আমি গত 7 বছর ধরে আমার মুখ বন্ধ রেখেছি। আমি আপনার বাবার যথেষ্ট বিশ্বাসী কর্মচারী ছিলাম এবং আমার কাছেও ওনার বিশ্বাস ভাঙার কোনো কারণ ছিল না। উনি ভেবেছিলেন 7 বছর পর ওনার মৃত্যুর খবর পেলে ওনার আত্মীয় স্বজনের কাছে হয়তো তার শোকটা অনেকটা কম হবে। উনি সবসময়ই অন্যদের সুযোগ সুবিধার কথা ভেবেই সব কাজ করতেন। কিছুক্ষণের জন্য সকলেই একেবারে চুপ। তারপর নিস্তব্ধতা ভেঙে স্ট্যানিফোর্ডই প্রথম কথা বলল। আমি আপনাকে দোষ দিতে পারি না পার্সিভেল। আপনি আমার মাকে একটা বিরাট আঘাতের হাত থেকে রক্ষা করেছেন। আচ্ছা, ওই কাগজটা কি? আপনার বাবা মৃত্যুর সময় এটা লিখে গেছিলেন। আপনি কি শুনতে চান এতে কি লেখা রয়েছে? স্ট্যানিফোর্ড কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, পার্সিভেল, আপনি পড়ুন। আমি বিষটা খেয়েছি এবং খুব ভালোভাবেই বুঝতে পারছি যে আমার শিরায় শিরায় বিষটা ছড়িয়ে পড়ছে। অনুভূতিটা অদ্ভুত হলেও যন্ত্রণাহীন। আমার ইচ্ছে মতো যদি সব কাজ হয়ে থাকে তাহলে এই লেখা যখন কেউ পড়বে তখন আমার মৃত্যুর পরও আরও বেশ কয়েকটা বছর কেটে গেছে। আমার কাছে যারা টাকা দিয়েছিলেন ইনভেস্ট করার জন্য, তারা এতদিনে নিশ্চয়ই আমার প্রতি তাদের রাগ ভুলে গিয়ে থাকবে। আর ফেলিক্স, তুমি এই পারিবারিক কলঙ্কের জন্য আমায় ক্ষমা করো। ঈশ্বর আমার আত্মার শান্তি দিন। শুনছিলেন আজকের গল্প দ্য সিল রুম। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।